আমাদের যেটা মানে খুব ভাবাচ্ছে সেটা হচ্ছে যে আমরা দেখলাম পার্থ চ্যাটার্জি জামিন পেয়ে গেলেন, তিনি বাইরে বেরিয়ে বলছেন যে তিনি নির্দোষ। কুণাল ঘোষ এর আগে বলেছে যে তিনি নির্দোষ বলে তিনি তো বাজিয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। মানে যারা চুরি করেছেন তারা এখন দেখা যাচ্ছে জেলের বাইরে, আর যারা প্রকৃতপক্ষে মানে উত্তর দিল, ভালোভাবে খেটে পরীক্ষা দিয়ে পাশ করলো, তাদের চাকরি চলে গেল, তারা রাস্তায় রাস্তায় ঘুরছে। আগামী দিনে শোনা যাচ্ছে কলকাতা হাইকোর্টে 32,000 চাকরির ভবিষ্যৎ ঝুলছে। কি হবে ছেলে মেয়েদের? আপনি হয়তো জানেন যে যখন সিপিএম সরকার ছিল, আমাদের এখানে বামফ্রন্টের সরকার, তখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে একটা এক্সচেঞ্জ ছিল। সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে মানুষের যারা যারা গ্র্যাজুয়েট বা যারা শিক্ষিত বেকার, তাদের কাছে কল যেত। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে কল পেয়ে অনেকে চাকরি পেয়েছিল সেই সময়। ঠিক আছে, 2013 সালে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা পুরোপুরি বন্ধ হয়ে গেল, যার ফলে মানুষের কল পাওয়া বন্ধ হয়ে গেল। এবার ধরুন, যে ছেলেটা 2010 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছে, সে 2011 সালে কি কলেজে ভর্তি হবে? 2011 সালে কলেজে ভর্তি হওয়ার পর 2011, 12, 13 তার কলেজ কমপ্লিট হলো। কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন সে বেরোলো, দেখলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তার জন্য বন্ধ হয়ে গেল, যার ফলে তার চাকরি পাওয়ার প্রথম কল সিস্টেমটা তার বন্ধ হয়ে গেল। তারপরে সে চাকরি পরীক্ষায় বসলো, দেখলো তার চাকরি পরীক্ষা তার হলো না। তখন তাকে কি বলা হলো যে আপনি মাস্টার ডিগ্রি করুন। সে আবারও 2 বছর মাস্টার ডিগ্রি করলো, মানে এমএ করলো, বিএ করেছিল এখন এমএ করলো। 2 বছর নষ্ট হলো। তাহলে ফলে কি হলো, প্রথমে গ্র্যাজুয়েশন করলো, তারপর মাস্টার ডিগ্রি করলো, তারপরে বললো যে আপনি তাতেও আপনার হবে না। তখন দিদিমণি কি বললো সেই সময় 2016 সালে, 15-16 সালে, যে ডিলেট করতে হবে, প্রত্যেককে ডিলেট করতে হবে, করলে সরাসরি স্কুলে বা কলেজে চাকরি হবে, বলেছিল তো। হুম। তখন তাহলে তারা কি করলো, যারা মাস্টার ডিগ্রি করলো তারপর তারা ডিলেট করলো, আরো 1-1.5 বছর ডিলেটে গেল। তাহলে তারপর তারা এসে গেল 2016 সালে। এবার 2016 সালে যখন পরীক্ষায় তারা 16 বা 17তে পরীক্ষায় বসলো, সে 2016-17 থেকে আজকে 2025 সাল পর্যন্ত ওই পুরো প্যানেলটা আজকে ঝুলে রয়েছে। পুরো প্যানেলটা আজকে ঝুলে রয়েছে, মানুষগুলো ওই গান্ধী মূর্তির সামনে নিচে বসে আছে। তাহলে কি হলো, ব্যাপারটা কি হলো? মানে আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা বন্ধ করে দিলেন, কল পাবার অপশনটা বন্ধ করে দিলেন। আপনি বললেন মাস্টার ডিগ্রি করতে, ডিলেট করতে, বিএড করতে, সব করে তারপর সে যখন পরীক্ষায় বসলো, আপনি তার চাকরিটাকেই বন্ধ করে দিলেন, চাকরি করতে দিলেন না। অথচ আপনি দেখুন, প্রত্যেকটা সরকারি দপ্তরে একটাও চেয়ার খালি নেই। প্রত্যেক বছর কত মানুষ রিটায়ার করছে, অথচ একটা সরকারি দপ্তরে কোনো চেয়ার খালি নেই। সেই চেয়ারে কারা বসে আছে? যারা পার্টির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়, যারা ইনকালাব জিন্দাবাদ করে, তারা সেই চেয়ারে বসে আছে। অথচ তারা হচ্ছে অযোগ্য। তারা স্কুলে মানে কি বলবো 8 পর্যন্ত পড়াশোনা করেনি, তারা বাচ্চা বাচ্চা স্কুলের ছেলেমেয়েদেরকে পড়াচ্ছেও না, তাদেরকে রেপ করছে, তাদেরকে ধর্ষণ করছে তারা। যে মমতা এই ব্যানার্জি সব আমি বলছি, এই সব জানে, এই সব মানুষ জানে। মানুষ জেনে, এই যারা চাকরি প্রার্থী আজকে রাস্তায় বসে তারাও জানে এগুলো, জানার পরও তারা এই সরকারকেই ভোট দিয়ে, যার ফলে আজকে তারা রাস্তায় বসে আছে। তাহলে এই দায় কার কার? এই দায় যারা ভোট দিয়ে তার? এই দায় কোর্টের, হাইকোর্টের এই দায়, নাকি এই দায় সরকারের? কার? আপনি বলুন, প্রশ্নটা আপনাকে আমি জিজ্ঞেস করছি। আপনি এই যাদেরকে জিজ্ঞেস করুন এই দায়টা কার? যারা ভোট দিয়ে তাদেরকে জিতিয়েছে, আজকে তারা রাস্তায় বসে আছে বলে তাদের দায়, কোর্টের দায়, নাকি সরকার যে এই সব সিস্টেমটাকে পুরো জগামিল করে তাদেরকে রাস্তায় বসে রেখেছে এবং নিজের পার্টি ক্যাডারদেরকে ওখানে চেয়ারে বসিয়ে রেখেছে, তার দায়? যারা ভোট দিচ্ছে তাদের তো দায়, কিন্তু তারা তো বুঝতে পারছে না যে কাকে ভোট দেবে। মানে এরপরে ধরুন আজকে বিজেপির যে পরিস্থিতি বঙ্গে, সবাই তো ভেবেছিল যে বিজেপিকে ভোট দেবো, কিন্তু বুঝে উঠতে পারছে না যে বিজেপি কে ভোট দেওয়া মানে কি তৃণমূলের কে ভোট দেওয়া। এইটাই মানুষের মধ্যে প্রশ্ন আসছে। আজকে 2008-9 কথা বলছি, 2008-9-তে যখন এখানে বিপুল পরিমাণে সিঙ্গুর আন্দোলন এখন তখন চরমে ছিল, চরমে ছিল। ঠিক আছে, এই এখানে ধর্মতলায় 21 দিন ধরে উনি শুয়েছিলেন, পেছনে তো বিরিয়ানি খেতেন, সামনে শুয়েছিলেন, সবই জানি। যাই হোক, তখন চরমে ছিল এবং সেই চরমে থাকা অবস্থায় মানুষের সিম্প্যাথি ইনি নিজের প্রতি আকৃষ্ট করে 2010 সালে জিতে 2011 ক্ষমতায় বসলেন। ক্ষমতায় যখন বসলেন, তারপর যখন 2012 এক বছর যাওয়ার পর 2013 সালে যখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা বন্ধ করে দিলেন, তখনই তো মানুষকে বুঝে যাওয়া উচিত ছিল যে যদি উন্নয়ন করা দরকার হতো তাহলে সে কখনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা বন্ধ করতো না। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ মানে কি, যারা শিক্ষিত বেকার তাদেরকে একটা সুযোগ করে দেওয়া, কল পেয়ে একটা সরকারি চাকরির জন্য। কিন্তু তখন এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছিল, এমপ্লয়মেন্ট তো কি ব্যাংক। হলো? তো সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা বন্ধ করে এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করে, তার থেকে কি কোনো রিক্রুটমেন্ট হলো? কিছুই হলো না। তাহলে তখনই তাদের ভোট দেওয়াটা বন্ধ করা উচিত ছিল সাধারণ মানুষের, কিন্তু আন্দোলন করেনি, কারণ তিনি আবার বিভিন্ন রকমের স্কিম বার করেছিলেন। এই যে কন্যাশ্রী, যুবশ্রী, শুভশ্রী, স্বাস্থ্যসাথী, ঠিক আছে, সবুজ সাথী, আপনার তারপর লক্ষ্মী ভান্ডার, এইভাবে মানুষ ভুলে তাকে আবার ভোট দিয়েছে। তার ফলে তারা দিনের পর দিন এমন ঝুলে থাকছে। কি করবে? কি করা আছে? মানে আপনি বলুন না, মানুষের তো একটা সমস্যা আছে যে তারা কাকে ভোট দেবে তারা নিজেরাই বুঝতে পারছে না।
কিন্তু তাদেরকে এটা তো বুঝতে হবে যে একটা জিনিস, যে যেটা কর্ণাটকে করেছে, যে যখন সরকার কিছু করতে পারছে না তাদেরকে ইমিডিয়েটলি 5 বছর পর চেঞ্জ করে দাও। আমাদের এখানে কেন সেটা করা যায় না? কেন এখানে 34 বছর একটা সরকার ক্ষমতা থাকে? এখানে কেন একটা সরকার 15 বছর ধরে ক্ষমতা থাকে? আমি সেটাই বুঝতে পারি না। কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা, এই পশ্চিমবঙ্গের মতো একটা এত বড় একটা স্টেটে কেন এটা করা যায় না? আর আজকে আপনি দেখুন, আপনি যে বলছেন, এই যে এরা যে বলছে না যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো সুবিধা দেয় না, 34 বছর এখানে বামফ্রন্ট সরকার ছিল এবং এখন 15 বছর এখানে টিএমসি সরকার আসছে। তাহলে প্রথম স্বাধীনতার 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম 5 বছর কেন্দ্র এবং রাজ্য একই সরকার ছিল, কংগ্রেস সরকার। তারপর থেকে কোনোদিনও এখানে সরকার কেন্দ্র আর রাজ্যের সরকার এক হয়নি। তাহলে যেখানে দুটো সরকার এক হয়নি, তাহলে সেখানে কি করে সে পাঠাবে? তার তো ভরসা হচ্ছে না এখানকার সরকারের প্রতি, কারণ যা টাকা পাঠাচ্ছে সব তো নেতা মন্ত্রীদের ঘরে ঢুকে যাচ্ছে, অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, মানুষের কাছে তো সেই টাকা পৌঁছাচ্ছে না। তাহলে কোন ভরসায় সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে টাকা পাঠাবে? কোন ভরসায় পাঠাবে? আমি দেখুন, আমি নিরপেক্ষ হয়ে কথা বলছি, আমি সেন্ট্রালের হয়েও কথা তারা ভুল বলছি এবং ঠিক বলছি, আমার স্টেটের হয়েও তারা ভুল বলছি ঠিক বলছি। আমি নিরপেক্ষ আইনজীবী হয়ে আমি কথা বলছি, আমি কারোর পক্ষে কথা বলছি না। আপনি দেখুন এটা, যে যদি প্রথম 5 বছর যখন এখানে বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ঠিকই হয়েছে, এখানে বিধাননগর হয়েছে, কল্যাণী হয়েছে, অশোকনগর হয়েছে, দুর্গাপুর হয়েছে, ঠিক আছে, এতগুলো তখন আমাদের ভেক্টোরিয়াল প্রকল্প হয়েছে, এতগুলো হয়েছে, যুব ভারতী ক্রীড়াঙ্গন হয়েছে, তোমার এতগুলো জায়গা হয়েছে, সল্টলেক হয়েছে। এই এত কিছু হওয়ার পর তখন কতগুলো সরকারি হাসপাতাল ছিল? তখন মানুষের সংখ্যা ছিল 33 কোটি। আমাদের পুরো ভারতবর্ষে তখন 33 কোটি মানুষ ছিল। আজকে সেটা হয়েছে 143 কোটি, এখন হচ্ছে 145 কোটি। 145 কোটি, কিন্তু ওই সরকারি হাসপাতাল ওই কটাই আছে। সরকারি হাসপাতাল কি বেড়েছে? তারপরে সব কংগ্রেস যাওয়ার পর বামফ্রন্ট আর টিএমসির আমলে কি সরকারি হাসপাতাল বেড়েছে? আর বাড়েনি, ওই ওই কটাই আছে। যার ফলে জনসংখ্যা বেড়েছে কিন্তু হাসপাতাল বাড়েনি, তার মানুষ যাবে কোথায়? বুঝতে পেরেছি? এই হচ্ছে মেন সমস্যা। মানে এই সমস্যার জন্যই আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই অবস্থা, আজকে আমাদের এই দুর্দশা। এবং যার খেসারত প্রত্যেকটা চাকরি প্রার্থী হোক, সাংবাদিক হোক, ডাক্তার হোক, উকিল হোক, প্রফেশনাল হোক, ব্যবসায়ী হোক, যেই হোক না কেন, প্রত্যেকে দিতে হচ্ছে। আমার শেষ প্রশ্ন, 2026-এ মানুষ কিভাবে ভাববে, মানে কোন দিকটা মানুষ ভাবলে আগামী দিনে মানুষের উপকার হতে পারে বা মানুষ কিছু ভালো কিছু পেতে পারে, কোন দিকটা ভাবলে, মানে আপনার কি মনে হচ্ছে? আমার মনে হয় সবার আগে মানুষকে 3টে জিনিস ভাবতে হবে। একটা হচ্ছে তাদের হচ্ছে সবার প্রথম যেটা ভাবতে হবে সেটা হচ্ছে তাদের সিকিউরিটি। আপনি যদি বেঁচে থাকেন তাহলে পেটে ভাতটা দিতে পারবেন, আপনি মরে যান আপনার মৃতদেহতে কেউ ভাত দিতে যাবে না। সুতরাং সবার আগে দরকার আপনার সিকিউরিটি। আপনার সিকিউরিটি, আপনার মেয়ের সিকিউরিটি, যাদের মেয়ে রাত দুপুরে বাইরে বেরোতে পারে, রাত্রি 8টার মধ্যে যেন ঘরে ঢুকে না যেতে হয়, যাতে দিদিমণি বলেছেন, নাহলে রেপ হয়ে যাবে, সেটা যেন না হয়। আপনার ছেলেরা যাতে কাজকর্ম করতে পারে নির্ভয়, ঠিক আছে, আপনার বউ যাতে নির্ভয় বাড়ি থাকতে পারে, এই সিকিউরিটি সবার আগে দরকার আপনার। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে খাদ্য। প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে পেটের খাবার এবং পানীয় জল। 5 টাকা করে খাবার দিচ্ছে তো মমতা ব্যানার্জি। কোথায়? ওই তো প্রথম তো খুব হচ্ছিল 5 টাকা 5 টাকা 5 টাকা, তারপর কি হলো? এখন কোথায় দেখা যাচ্ছে 5 টাকার খাবার? প্রথম খুব দিচ্ছিল সব জায়গায়, আমি দেখেছি অনেক জায়গায় 5 টাকা খাবার দেবে, ডিম ভাত এগুলো দিয়ে দিচ্ছে। এখন তো কোথায়? এখন তো আর দেখা যায় না। এই প্রথম এটা শুরু হয়েছিল দিদিকে বলো, মেয়রকে বলো, কোথায় গেল? দিদিকে বলো, মেয়রকে বলো, উঠে গেল। আজকে আমি আপনাকে বলছি, ভবানীপুর কনস্টিটিউয়েন্সিতে যে কনস্টিটিউয়েন্সিতে দিদিমণি মেম্বার অফ পার্লামেন্ট, সেই কনস্টিটিউয়েন্সিতে আমিও থাকি। সেই কনস্টিটিউয়েন্সিতে আমি মানে ধরে ধরে বলতে পারি অর্ধেক বাড়িতে পানীয় জলটুকু নেই। যে এলাকার মেম্বার অফ পার্লামেন্ট স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে, সেখানে যদি বাড়ি বাড়ি জল না থাকে, মানুষকে বালতি করে রাস্তা থেকে জল নিয়ে টাইম কলতে জল তুলে তারপর ঘরে যেতে হয়, তারপর কি তার ঘরে খাবার হবে? যদি জল না নিয়ে খাবার হবে না, তাহলে গ্রামের কথা ভাবুন। গ্রামে তো মানুষ তো না খেতেই মরে যাবে। সুতরাং সবার আগে আপনার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনার সিকিউরিটি, দ্বিতীয় হচ্ছে আপনার হচ্ছে খাদ্য, বেঁচে থাকার জন্য যেটা দরকার, আর তৃতীয় হচ্ছে সেটা হচ্ছে কর্ম। এই 3টে জিনিস, এই 3টে জিনিস যারা দেবে আপনি তাকেই ভোট দেবেন। যে আসবে বাড়িতে তাকে বলবেন আগে আমার সিকিউরিটি দাও, আমার পরিবার, আমার মেয়েটাকে যেন রাত দুপুরে কেউ এসে মার্ডার করে দিয়ে বা রেপ করে দিয়ে না চলে যায়, এই সিকিউরিটি দাও, আমি তাহলে তোমার ভোট দেবো। আমার বেঁচে থাকার জন্য দরকার খাদ্য, আমার কম পয়সা যেন আমি চাল ডাল এটুকুনি পাই। এই যে কেন্দ্রীয় সরকার এত কিছু জিনিসের দাম কমালো, আরে আমরা উনি যেগুলো কমিয়েছে, ওই বাটার এগুলো কি আমরা খাই? সাধারণ মানুষ কি খায়? সাধারণ মানুষ কি খায়? ডাল ভাত। তুই ডালের দাম কমা, চালের দাম কমা,
পেঁয়াজের দাম কমা, আলুর দাম কমা, সেটা কি কমিয়েছে? সেটা তো চড়া দামে বিক্রি হচ্ছে। তাহলে হিসাব মতো তারা যেটা করছে তারা নিজের কথা ভেবে করছে, সাধারণ মানুষের কথা ভেবে করছে না। সাধারণ মানুষের কথা ভাবতে হবে। যে সাধারণ মানুষের কথা ভাববে আপনি তাকে ভোট দিন, যে আপনার সিকিউরিটি দেবে তাকে ভোট দিন, যে আপনার খাদ্য দেবে তাকে ভোট দিন, এবং যে আপনাকে কর্মসংস্থানের ব্যবস্থা হবে তাকে ভোট দিন। সোজা কথা। আমি কোনো পার্টি হয়ে আপনাকে বলবো না ভোট দেওয়ার জন্য। আপনাকে ঠিক করতে হবে যে আপনাকে যে সিকিউরিটি, খাদ্য এবং আপনার কর্ম দেবে তাকেই আপনি ভোট দিন, চোখ বন্ধ করে তাকে ভোট দিন। একদম একদম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।